So hey everyone, welcome to the fourth class of Target HS 2025 Physics Suggestion Series, যেখানে আমরা এইচএস এর আন্ডারে থাকা বা ক্লাস 12 ফিজিক্সের আন্ডারে থাকা সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো, সে থিওরিটিক্যাল হোক বা নিউমেরিক্যাল হোক, সেই সমস্ত টপিকগুলো আমরা এই সিরিজের আন্ডারে কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে কভার করি। তো আজকে সেই সিরিজের ফোর্থ ক্লাস এবং আজকে আমরা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে গস থিওরেম। এই যে গস থিওরেমটা, সেটা এই চ্যাপ্টারের আন্ডারে থাকা যত ইম্পর্টেন্ট টপিক আছে বা যত টপিক আছে, ধরো তুমি প্রথম ক্লাসে শিখেছিলে কুলম্বস ল, দ্বিতীয় ক্লাসে শিখেছিলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, 3 নম্বর ক্লাসে শিখেছিলে তড়িৎ বলরেখা, 4 নম্বর ক্লাসে শিখেছিলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, এবং তারপর টপিক আসে আমাদের এই গস থিওরেম। তো আগের যে 4টে টপিক, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো টপিক থাকে আগের ক্লাসগুলোর মধ্যে, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। সেই দ্বিমেরুর অক্ষের ওপর, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, ইন জেনারেল কোনো পয়েন্টে যদি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, তো সেই টপিকটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে যদি কোনো ইম্পর্টেন্ট টপিক আসে, তাহলে সেটা হচ্ছে এটা, যেটার নাম গস থিওরেম। গস থিওরেম থেকে পরীক্ষায় প্রত্যেক বছর কিছু না কিছু কোয়েশ্চেন আসে, হয় থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে যে গাউসের উপপাদ্যটি বিবৃত করো, গস থিওরেমটা কি সেটা তুমি স্টেটমেন্ট আকারে লেখো, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তুমি লেখো বা বিবৃত করো, ব্যাখ্যা করো সেটাকে চিত্রসহ, অথবা গসের উপপাদ্য বা গস থিওরেমের যে প্রুফটা সেটা আসে। গস থিওরেম কুলম্বস ল থেকে আমরা কী করে ডিরাইভ করতে পারি সেটা আসে। গস থিওরেমের অ্যাপ্লিকেশান হিসেবে 4খানা অ্যাপ্লিকেশান আছে, যে কোনো একটা হলো স্ফেরিক্যাল শেলের ইনসাইডে, আউটসাইডে, সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হয়, কোনো একটা সুষমভাবে আহিত পাতলা গোলকীয় খোলকের জন্য তার ইনসাইডে, আউটসাইডে, সারফেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়, সেটা আমাদের গস উপপাদ্যের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় অ্যাপ্লিকেশন হিসাবে আমরা দেখতে পাই যে কোনো একটা ইনফানাইট ওয়্যারের জন্য, কোনো একটা দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি কত হয়, ওই যে 1/4πε 2 λ/x বা 2 λ/r, সেই যে জিনিসটা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখি যে E = σ/2ε0 যে ডেরিভেশনটা, মানে কোনো একটা অসীম দৈর্ঘ্যের আমাদের কাছে যদি পরিবাহী পাত থাকে কোনো, তো তার জন্য নিকটবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। তো এরকম 3-4খানা আলাদা আলাদা আমাদের কাছে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান আসছে গস থিওরেমের, যেগুলো কিন্তু প্রত্যেক বছর আসে। তো এই চ্যাপ্টারটারে এই যে সেকশানটা, সেই সেকশানটা কিন্তু সবচেয়ে জরুরি, এবং আজকে আমরা সেই সেকশানটাই কভার করব। আজকে আমাদের গস থিওরেমের প্রথম ক্লাস, তো আজকে আমরা গস থিওরেমের যে জিনিসপত্র, যে গস থিওরেমটা কী, তার আগে গস থিওরেম পড়তে গেলে আমাদের 3টে আলাদা আলাদা কোয়ান্টিটি লাগবে, সেই 3টে আলাদা আলাদা কোয়ান্টিটি নিয়ে আমরা ডিসকাস করব। দেন গস থিওরেমটা কী, তার স্টেটমেন্ট কী, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী, সেগুলো প্রপারলি পড়বো, একদম ভালো করে বুঝবো। দেন গস থিওরেমের প্রমাণটা, যে গস থিওরেমটা আসে কোথা থেকে, তার যে ডেরিভেশনটা সেটা, এবং গস থিওরেম থেকে আমরা কুলম্বস লতে কী করে জাম্প করতে পারি, বা কুলম্বস ল থেকে আমরা গস থিওরেমে কী করে জাম্প করতে পারি। তো একটা থেকে আরেকটা কনভার্সনও কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো। আজকে আমরা অ্যাপ্লিকেশান কিছু করছি না, অ্যাপ্লিকেশানটা আমরা আমাদের নেক্সট ক্লাসে কভার করব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 12 ফিজিক্স সাজেশন সিরিজ, প্রত্যেকটা ক্লাস এখানে ইউটিউবে করানো হয়। তো ক্লাসে যে নোটস, সেই নোটস পেতে চাইলে তোমায় আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, যেটা ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক, তো সেই গ্রুপে তোমাকে জয়েন হতে হবে। চলে আসো টপিকে আমাদের, যেটা হচ্ছে গস থিওরেম। বলছি গস থিওরেমটা বোঝার আগে, গস থিওরেমটা পড়ার আগে আমরা 3টে ছোটো ছোটো টপিক আছে, যে 3টে টপিক আমাদের খুব জরুরি এই থিওরেমটা বুঝতে গেলে। প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। তোমাদের অনেকেরই এই জিনিসগুলো পড়া আছে, আবার অনেকেই আছো যাদের এই টপিকগুলো পড়া নেই। তো আমি চেষ্টা করছি খুব বেশি সময় না নিয়ে এই যে বেসিক টপিকগুলো, সেই বেসিক টপিকগুলো একবার তাড়াতাড়ি করে কভার আপ করতে। প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। আমাদের জানতে হবে যে এরিয়া ভেক্টর জিনিসটা কি, ক্ষেত্র ভেক্টর জিনিসটা কি। দ্বিতীয় যে বিষয়টা, সেটার নাম হচ্ছে সলিড অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় ঘনকোণ, তো সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা কী হয়, আলাদা আলাদা কেসের জন্য সলিড অ্যাঙ্গেলের মান কীরকম হয়, সেটা আমরা দেখব। এবং 3 নম্বর যে টপিকটা আমাদের পড়তে হবে এখান থেকে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমাদের গস থিওরেমটা পুরো দাঁড়িয়ে আছে, যেটার উপর ভিত্তি করে আমাদের গস থিওরেমটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, বাংলায় বলে তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ প্রবাহ। অনেকে তড়িৎ প্রবাহ নামে চেনে, অনেকে তড়িৎ ফ্লাক্স নামে চেনে। তড়িৎ প্রবাহ খুব একটা বলা হয় না, তার কারণ তড়িৎ প্রবাহ মানে আবার কারেন্ট, তো কারেন্টকে আবার তড়িৎ প্রবাহ বলা হয়। তো তড়িৎ ফ্লাক্স দিয়ে আমরা এই জিনিসটাকে ইন্ডিকেট করি। প্রথম আমাদের জানতে হবে এবার যে এরিয়া ভেক্টর জিনিসটা কি, দ্বিতীয় আমরা জানবো সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, 3 নম্বর জিনিসটা আমরা জানবো ইলেকট্রিক ফ্লাক্স মানে কি। তো প্রথম দেখো এরিয়া ভেক্টর, প্রথম হেডিং দাও এরিয়া ভেক্টর।
যে দাদা এরিয়া ভেক্টর জিনিসটা কি। তো জাস্ট কিছু গল্প শোনো, কারণ এই জিনিসগুলো আফটার অল সব এক একটা ছোটো 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 এক একটা গল্প। বলছে ধরো তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ধরো তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ রয়েছে, একটা আয়তক্ষেত্রকার লুপ রয়েছে। সেই লুপটার দৈর্ঘ্য কিছু একটা এ, প্রস্থ কিছু একটা বি। একটা তোমার কাছে আয়তক্ষেত্র রয়েছে, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এ, প্রস্থটা বি। তোমায় আমি বললাম সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তুমি কি বলবে? ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এ ইন্টু বি। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার তোমায় যদি আমি জিজ্ঞেস করি যে এই ক্ষেত্রফলটার মানটা আমরা পেলাম এ ইন্টু বি। এবার এই ক্ষেত্রফলটার ডাইরেকশন কোন দিকে, যদি আমি তোমায় এই প্রশ্নটা করি যে ক্ষেত্রফলটা তুমি বার করলে এ ইন্টু বি, তার ডাইরেকশনটা কোন দিকে। তো তুমি বলবে যে এরিয়ার আবার ডাইরেকশন হয় নাকি? এরিয়া তো একটা মান, খালি এরিয়া তো একটা মান, এরিয়ার আবার ডাইরেকশন হয় নাকি? যে ওপর দিকে, নিচের দিকে, ডান দিকে, বা দিকে, এরকম করে তার ডাইরেকশন হয় নাকি? তার কারণ এরিয়ার তো শুধু একটা মান আছে, এরিয়া তো একটা স্কেলার কোয়ান্টিটি। বলছে যে হ্যাঁ ঠিক, তুমি ঠিক, যে এরিয়া একটা স্কেলার কোয়ান্টিটি। এরিয়াকে আমরা 90% কেসে, ফিজিক্সের দুনিয়াতে 90% কেসে আমরা এরিয়াকে কনসিডার করি একটা স্কেলার কোয়ান্টিটি হিসাবে, যার শুধুমাত্র একটা মান আছে, কোনো ডাইরেকশন ফাইরেকশন নেই, শুধু তার মান আছে, যার মান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের জন্য, বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে দুটো দৈর্ঘ্যের গুণফলটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এবার এই ঘটনাটা আমরা ব্যবহার করি, এই কেসটা আমরা ব্যবহার করি আমাদের 90% ঘটনাতে, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি আমাদের 90% ঘটনাতে, যেখানে কিনা আমরা এরিয়াকে একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি। কিন্তু এমনও কিছু ফিজিক্সের পার্ট আছে, ফিজিক্সের দুনিয়াতে এমনও কিছু সেকশন আছে যেখানে আমরা এরিয়াকে সবসময় স্কেলার কোয়ান্টিটি হিসাবে ধরি না। আমরা এরিয়াকে কনসিডার করি কখনো কখনো অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা এরিয়াকে কখনো কখনো অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটিও ট্রিট করতে পারি। এবার যখনই আমরা এরিয়াকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করব, তখনই দেখো যে কোনো কোয়ান্টিটি যদি ভেক্টর হয় তাহলে দু তিনটে জিনিস থাকে। প্রথম তার মান থাকে, দ্বিতীয় তার ডাইরেকশন থাকে, একটা পার্টিকুলার ম্যাগনিটিউড থাকে, একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে। তো মানটা তো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ডাইরেকশনটা কোন দিকে, মানে আমাদের যে এরিয়া ভেক্টর জিনিসটা তার ডাইরেকশন কোন দিকে, কারণ যে কোনো ভেক্টরের অবশ্যই একটা ডাইরেকশন থাকে। তো সেজন্য তখনকার যে সায়েন্টিস্টরা যারা এই কাজগুলো করেছিলেন বহু পুরনো সালের, তো তারা একটা পার্টিকুলার ডাইরেকশনকে ধরে নিল যে হ্যাঁ এটা এরিয়া ভেক্টরের ডাইরেকশন। এবার এই এরিয়া ভেক্টরের ডাইরেকশনটাকে আমরা কনসিডার করে আমাদের সমস্ত কাজগুলো করব। কোন দিকে সেই ডাইরেকশনটা ধরে নেওয়া হয়, তো সেটা দেখার জন্য তুমি আগে একটু ছবিটা দেখে নাও। যে ধরো আমাদের কাছে এই একটা রেক্ট্যাঙ্গুলার লুপ রয়েছে, এই ধরো আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ রয়েছে, এই হচ্ছে তার দৈর্ঘ্যটা যেটাকে আমরা নাম দিয়েছিলাম এ, এই হচ্ছে আমাদের প্রস্থটা যেটাকে আমরা নাম দিয়েছিলাম বি, এই আমাদের দৈর্ঘ্যটা যেটাকে আমরা নাম দিয়েছিলাম এ, এবং আমাদের যে প্রস্থটা সেটাকে আমরা নাম দিয়েছিলাম বি। এক সেকেন্ড। এবার তোমায় যদি এর এরিয়া বার করতে বলে, এবার তোমাকে যদি এর এরিয়ার মানটা বার করতে বলে, তো এরিয়ার মান হবে সিম্পল লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু যদি আমাদের এরিয়া ভেক্টর বার করতে বলে, তো এরিয়া ভেক্টরটা আমরা বার করবো কী করে? না, এরিয়া ভেক্টর মানে তুমি ভাবো না, ধরো তোমার কাছে একটা কোয়ান্টিটি আছে সামথিং কল্ড এক্স, ধরো একটা কোয়ান্টিটি আছে এক্স। এবার সেই এক্সের মানটা তুমি জানো মডিউলাস অফ এক্স, এক্সের যে মানটা সেটা মডিউলাস অফ এক্স। তুমি সেই এক্স ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর জানো এন ক্যাপ, এক্স ভেক্টরটার দিকে ইউনিট ভেক্টর একটা একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ। তাহলে তুমি যদি মডিউলাস অফ এক্সকে এন ক্যাপ দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে না তোমার সেই অরিজিনাল ভেক্টরটা। এটা তো জানো যে কোনো একটা ভেক্টর মানে কি, সেই ভেক্টরের মান ইনটু সেই ডাইরেকশানে একটা ইউনিট ভেক্টর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকমভাবে যে এক্স ভেক্টর ইকুয়াল টু মডিউলাস অফ এক্স ইন্টু এন ক্যাপ। তাহলে আমরা যে এরিয়াটা পেয়েছি সেই এরিয়ার মানটা আমরা জানি এ ইন্টু বি, আমাদের ডাইরেকশানটা লাগবে। তো ডাইরেকশানটা কোন দিকে হয় দাদা? ডাইরেকশানটা আমরা কোন দিকটাকে কনসিডার করি এরিয়া ভেক্টর হিসাবে? না, ডাইরেকশান আমরা কনসিডার করি আমাদের লুপটা, আমাদের সারফেসটা যে প্লেনে আছে, যে তলে আছে, সেই তলের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনটা। ধরো তোমার লুপটা এভাবে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার বাইরের দিকে, তার মানে এইটা হচ্ছে এরিয়া ভেক্টর। ধরো তোমার লুপটা এভাবে আছে, তাহলে এরিয়া ভেক্টর এটা, এর সাথে পারপেন্ডিকুলার। ধরো তোমার লুপটা এভাবে আছে, এরিয়া ভেক্টর এটা। ধরো তোমার লুপটা সামথিং এরকম একটা অ্যাঙ্গেলে আছে, একদম সোজা নেই, একটু স্লাইট অ্যাঙ্গেলে আছে, তাহলে এরিয়া ভেক্টর এটা। তার মানে এরিয়া যেভাবে থাকবে, এরিয়া ভেক্টর সবসময় তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে। এরিয়াটা যে তলে থাকবে, এরিয়া ভেক্টর তার সাথে হামেশা পারপেন্ডিকুলার কাজ করবে। তাহলে এখানে লুপটা যদি আমাদের এরকমভাবে থাকে, তাহলে এরিয়া ভেক্টরটা কোন দিকে কাজ করবে দাদা? না, এরিয়া ভেক্টরটা কাজ করবে আমাদের এই বরাবর,
এরিয়া ভেক্টরটা কাজ করবে আমাদের এই বরাবর, এবং সেটাকে আমরা ডাইরেকশনটা দিচ্ছি সামথিং কল্ড এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে আমাদের সেই দিকে ইউনিট ভেক্টর। তাহলে খুব সহজেই আমরা এই জিনিসটা বলতে পারি, অতএব এরিয়া ভেক্টর মানে এ ভেক্টর মানে মডিউলাস অফ এ, হ্যাঁ এরিয়ার মানটা ইনটু ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে এন ক্যাপ। এরিয়া ভেক্টরের মানটা কত জানি আমরা, এরিয়া ভেক্টরের মানটা এবি, তাহলে এবি ইন্টু এন ক্যাপ। এই হচ্ছে আমাদের এরিয়া ভেক্টরের গল্প। এই যে এন ক্যাপটা, সেই এন ক্যাপটা কোন দিকে কাজ করছে না, এন ক্যাপটা কাজ করছে পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া। এই যে এন ক্যাপ জিনিসটা, এটা নর্মাল টু দ্য এরিয়া, এরিয়ার সাথে নর্মাল, এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের কাজ করছে এরিয়া ভেক্টর। এখান থেকে তুমি একটা খুব সহজ জিনিস বুঝতে পারো, তার মানে তোমার লুপটা যে তলেই থাক না কেন, সেই তলের সাথে হামেশা পারপেন্ডিকুলার কাজ করবে এরিয়া ভেক্টর। তো ধরো আমাদের কাছে একটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস রয়েছে, একটা 3 ডাইমেনশনাল স্পেস রয়েছে। ধরো এটা সামথিং কল্ড এক্স অ্যাক্সিস, এটা সামথিং কল্ড ওয়াই অ্যাক্সিস, এবং এটা জেড অ্যাক্সিস। ধরো একটা এক্স ওয়াই জেড প্লেন রয়েছে আমাদের কাছে, সরি এক্স ওয়াই জেড একটা স্পেস রয়েছে আমাদের কাছে। নাও তোমার যে লুপটা, সেই লুপটা ধরো রয়েছে এখানে এক্স ওয়াই প্লেনে। তোমার যে লুপটা, তোমার যে ক্ষেত্রফলটা, তোমার যে এরিয়াটা, সেটা ধরো রয়েছে এক্স ওয়াই প্লেনে। তো তোমার কি মনে হয় যে এক্স ওয়াই প্লেনে যদি আমাদের লুপটা থাকে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? কি মনে হয়? আরে যে তলে আছে তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এক্স ওয়াই তলে যদি থাকে, তাহলে এক্স ওয়াইয়ের সাথে পারপেন্ডিকুলার। এক্স ওয়াইয়ের সাথে পারপেন্ডিকুলার মানে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এরিয়া যদি থাকে এক্স ওয়াই প্লেনে, এরিয়া ভেক্টর তাহলে কাজ করবে জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর মানে কি দাদা? কে ক্যাপ। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই বরাবর জি ক্যাপ, জেড বরাবর কে ক্যাপ। তার মানে এন ক্যাপের মানটা কে ক্যাপের সাথে সমান হবে। যদি আমাদের লুপটা সামথিং থাকে এরকম ওয়াই জেড প্লেনে, থাকতেই পারে, আলাদা আলাদা অঙ্কে তুমি দেখবে আলাদা আলাদা রকম আছে। ধরো তোমার লুপটা রয়েছে এরকম এক্স জেড প্লেনে বা জেড এক্স প্লেনে। তো লুপটা যদি জেড এক্স প্লেনে থাকে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। এরিয়াটা রয়েছে জেড এক্স প্লেনে, তাহলে এরিয়া ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার। এর সাথে পারপেন্ডিকুলার মানে, এর সাথে পারপেন্ডিকুলার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সেক্ষেত্রে যে ইউনিট ভেক্টরটা হবে, সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর মানে জে ক্যাপ, তার সাথে সমান। ধরো তোমার লুপটা রয়েছে সামথিং কল্ড ওয়াই জেড প্লেনে। ধরো তোমার লুপটা রয়েছে এইখানে ওয়াই জেড প্লেনে। তো লুপটা যদি ওয়াই জেড প্লেনে থাকে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে? মানে এরিয়া যদি ওয়াই জেড প্লেনে থাকে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে না? ওয়াই জেড এর সাথে পারপেন্ডিকুলার। ওয়াই জেড এর সাথে পারপেন্ডিকুলার বলতে এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এক্ষেত্রে যে এন ক্যাপটা হবে, সেটা আই ক্যাপের সাথে সমান। তো এইভাবে আমাদের এরিয়া ভেক্টর জিনিসটা ইন্ডিকেট হয়। তোমায় যখন ফ্লাক্সের অঙ্ক করতে হবে বা তোমায় যখন গস থিওরেম করতে হবে, তখন তোমার প্রত্যেকবার এই এরিয়া ভেক্টর জিনিসটা লাগবে। শুধু এখানেও না, তুমি যখন ধরো এটা পড়ছো ইলেকট্রোস্ট্যাট, এরপর যখন তুমি ম্যাগনেটিজম পড়ছো আশা করি সবাই, তো সেখানে ইএমআই বলে একটা চ্যাপ্টার আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। তো সেখানে তুমি এখানে যেরকম ইলেকট্রিক ফ্লাক্স পড়ছো, ওখানে সেরকম পড়বে ম্যাগনেটিক ফ্লাক্স। সেখানেও দেখবে এখানে যা এরিয়া ভেক্টর, ওখানেও এরিয়া ভেক্টর মানে তাই। মানে এখন তুমি একবার এরিয়া ভেক্টরটা শিখে নাও, দেন এই জিনিসটাই আবার একবার রিপিট হবে ম্যাগনেটিজমে গিয়ে। তো জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি সেম। সিম্পল কথায় বলতে গেলে এরিয়া ভেক্টর মানে সেই ভেক্টরটা যে ভেক্টরটা একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে, তার একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকে। কোন দিকে ডাইরেকশন থাকে না? লুপটা যে তলে থাকে তার সাথে পারপেন্ডিকুলার। লুপটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে, লুপটা যদি আমাদের এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে এরিয়া ভেক্টর কাজ করে জেড অ্যাক্সিস বরাবর। লুপটা যদি আমাদের এক্স জেড প্লেনে থাকে, এরিয়া ভেক্টর কাজ করে ওয়াই অ্যাক্সিস বরাবর। লুপটা যদি আমাদের ওয়াই জেড প্লেনে থাকে, এরিয়া ভেক্টর কাজ করে এক্স অ্যাক্সিস বরাবর। এভাবে আমরা এরিয়া ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। এরিয়া ভেক্টরের ফর্মুলা যদি জানতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের এরিয়া ভেক্টরের ফর্মুলা, যে এ ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ এ ইন্টু এন ক্যাপ। চলে আসো আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিকে। প্রথম ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল এরিয়া ভেক্টর। দ্বিতীয় যে টপিকটা, সেটাও বেশ জরুরি, সেটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। এই জায়গাটায় অনেকের অসুবিধা হয়, অনেকের কনসেপ্টে এই জায়গাটায় ল্যাগ আছে, যাদের তোমাদের পড়া হয়েও গেছে তাদের মধ্যেও। তো দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেল। দেখো যতটা সহজ করে হয় আমি পড়ানোর চেষ্টা করছি। বাংলায় বলা হয় এটাকে ঘনকোণ, বাংলায় বলে এটাকে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। জিনিসটা কি বলছে? বলছে ধরো তোমার কাছে একটা সার্কেল আছে, চলে আসো গল্পে। ধরো তোমার কাছে একটা সার্কেল আছে, তো তুমি সেই সার্কেলের মধ্যে দুটো আলাদা আলাদা পয়েন্ট বেছে নিলে, ধরো এ আর বি। সেই পয়েন্ট দুটোকে তুমি কেটে নিয়ে তৈরি করলে একটা বৃত্তচাপ।
মানে সোজা কথায় তোমার কাছে একটা বৃত্তচাপ আছে, তোমার কাছে একটা সার্কুলার আর্ক আছে। তো এই ধরো তোমার সেই আর্কটা, এই ধরো তোমার সেই সার্কুলার আর্কটা, ঠিক আছে? এই পয়েন্টটার নাম এ, এই পয়েন্টটার নাম বি। এখানে কোনো একটা পয়েন্ট আছে ও, যে ও পয়েন্টটা কিনা এই বৃত্তেরই কেন্দ্র বা সেন্টার। তোমায় যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি ও পয়েন্টটাকে যদি এর সাথে জুড়ে দিই আর বি পয়েন্টটাকে যদি ওর সাথে জুড়ে দিই, তাহলে এই এবি আর্কটা, এই এবি বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কতটা কোণ তৈরি করলো? ধরো সেটাকে নাম দাও থিটা। এই যে ব্যাসার্ধটা, এই যে সার্কেলের ব্যাসার্ধ, সেটা ধরে নাও আর। বুঝতে পারছো তো কি বলছি? ধরো একটা সার্কুলার আর্ক রয়েছে এবি, একটা সার্কুলার আর্ক রয়েছে এবি, যার একটা নিজস্ব কিছু লেন্থ আছে, সামথিং কল্ড এল। এল লেন্থের একটা বৃত্তচাপ আর ব্যাসার্ধের সার্কেলের আন্ডারে রয়েছে, এবং সেই বৃত্তচাপটা সেই বৃত্তের কেন্দ্রে, সেই বৃত্তের সেন্টারে থিটা কোণ তৈরি করেছে। তাহলে থিটার মান কত হয়? তুমি পড়েছিলে ক্লাস 10-এ, ছোটবেলা থেকে পড়ে এসছো যে এক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা এরকম দেখতে, যে এল ইকুয়াল টু আর ইন্টু থিটা, রাইট? এল ইকুয়াল টু আর ইন্টু থিটা। এলটা হচ্ছে আমাদের বৃত্তচাপের যে দৈর্ঘ্য, সেটা লেন্থ অফ দ্য আর্ক, আরটা হচ্ছে আমাদের রেডিয়াস, আর থিটাটা হচ্ছে যে এই আর্কটা তার সেন্টারে কতটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখান থেকে যদি আমরা থিটাটা বার করি, তাহলে থিটা ইকুয়াল টু কি আসে? না, থিটা ইকুয়াল টু আসে সিম্পল এল বাই আর, অর্থাৎ আর্ক অফ দ্য লেন্থ, সরি লেন্থ অফ দ্য আর্ক, মানে বৃত্তচাপের যে দৈর্ঘ্য তাকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করে দিই, আমরা পেয়ে যাই আমাদের থিটাটা। এবার তোমার এই লেন্থটা যদি খুব ছোট হয়, ধরো এই যে এলটা, এটা এত বড় না, ধরো এই এলটা খুব ছোট, ধরো এইটুকু একটা আর্ক, হতেই পারে এইটুকু একটা আর্ক, যার লেন্থ হচ্ছে ডিএল। সেই বৃত্তের কেন্দ্রে ধরো খুব ছোট একটা কোণ তৈরি করেছে, সামথিং কল্ড ডি থিটা, এবং সেই সার্কেলের যে ব্যাসার্ধ সেটা ধরে নাও আর। তাহলে ডিএল লেন্থের একটা আর্ক যদি আর ব্যাসার্ধের বৃত্তের মধ্যে থাকে এবং সে যদি সেই বৃত্তের কেন্দ্রে ডি থিটা পরিমাণ কোণ তৈরি করে, তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা কি জানি যে থিটা ইকুয়াল টু হয় এল বাই আর। তাহলে এক্ষেত্রে এই গল্পে আমার অ্যাঙ্গেলটা খুব ছোট ডি থিটা, আর্কের লেন্থও খুব ছোট ডিএল বাই আর। তাহলে আমরা লিখতে পারি যে ডি থিটা ইকুয়াল টু ডিএল বাই আর। ঠিক আছে, তার মানে যদি আমাদের এলটা খুব ছোট হয় বা থিটাটা খুব ছোট হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডি থিটা ইকুয়াল টু ডিএল বাই আর। আচ্ছা, এখানে যে থিটাটা, এই থিটাটাকে আমরা প্রকাশ করি কোন ইউনিটে? এই যে থিটাটা, এটাকে আমরা কোন এককে প্রকাশ করি? না, এই থিটাটাকে প্রকাশ করা হয় রেডিয়ান নামক এককের সাহায্যে। জানো তুমি এই থিটার যে এসআই ইউনিট সেটা হচ্ছে রেডিয়ান। এই থিটাটাকে কিন্তু আমরা ডিগ্রিতে মেজার করি না, থিটাটাকে আমরা মেজার করি অলওয়েজ রেডিয়ানে। এবার এই যে অ্যাঙ্গেলটা আমরা ফাইন্ড আউট করলাম যে ডি থিটা ইকুয়াল টু ডিএল বাই আর বা থিটা ইকুয়াল টু এল বাই আর, এই অ্যাঙ্গেলটা কি সলিড অ্যাঙ্গেল? বলছে যে না, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্লেন অ্যাঙ্গেল। তাহলে কেন আপনি এতক্ষণ ধরে এইসব বললেন? কারণ এটা তো আমাদের টপিকই না, আমাদের তো টপিক সলিড অ্যাঙ্গেল। বলছে যে এর সাথে সলিড অ্যাঙ্গেল একদম সিমিলার। বলছে তুমি এখানে একটা সার্কুলার আর্ক নিয়েছিলে, তুমি একটা বৃত্তচাপ নিয়েছিলে যার একটা দৈর্ঘ্য ছিল এল, যার একটা নিজস্ব দৈর্ঘ্য ছিল এল, ব্যাসার্ধ ছিল আর, এবং সে তার কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছিল। তাহলে থিটাটাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেল। বলছে যে এই সেম সিচুয়েশনে থেকে যদি আমরা এই সার্কেলটাকে চেঞ্জ করে বা সার্কুলার আর্কটাকে চেঞ্জ করে একটা সারফেস নিয়ে আসি, ধরে বৃত্তচাপটা ছিল, বৃত্তচাপটাকে এই ছবি থেকে সরিয়ে দিলাম, দিয়ে এখানে একটা তল নিয়ে এলাম, একটা সারফেস নিয়ে এলাম, একটা এরিয়া নিয়ে এলাম, তবে সেই এরিয়াটা ও পয়েন্টের সাথে যতটা অ্যাঙ্গেল তৈরি করবে সেটাকে বলে সলিড অ্যাঙ্গেল। তাহলে সলিড অ্যাঙ্গেল মানে কি? একটা তল কোনো একটা বিন্দুর সাপেক্ষে যতটা কোণ তৈরি করে তাকে বলে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। মানে বুঝতে পারলে কি বললাম? এই আর্কটাকে সরিয়ে তুমি যদি এখানে একটা তল নিয়ে আসো, একটা সারফেস নিয়ে আসো, তবে সেই সারফেসটা, এই যে তলটা, এই তলটা বৃত্তের কেন্দ্রে যতটা কোণ তৈরি করবে বা সেই স্ফিয়ারের কেন্দ্রে যতটা কোণ তৈরি করবে তাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তাহলে সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে যে এই ধরো তোমার কাছে একটা বড় সড়ো সারফেস আছে, এই ধরো তোমার কাছে একটা বড় সড়ো সারফেস আছে যার ক্ষেত্রফল কিছু একটা ধরো ডিএস, বড় সড়ো না, ছোটোখাটো একটা সারফেস আছে যার ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস। এই হচ্ছে ও একটা পয়েন্ট, সেই ও পয়েন্টে আমাদের বার করতে হবে যে ভাই এই ডিএস যে এলিমেন্টারি সেকশনটা, ডিএস যে ক্ষেত্রফলটা, সে ও পয়েন্টের সাথে কতটা কোণ তৈরি করেছে। তো কোনো একটা ক্ষেত্রফল কতটা কোণ তৈরি করেছে সেটা বার করার জন্য আমরা কি করব না, সেই ক্ষেত্রফলে যে দুটো এন্ড, সেই দুটো এন্ডকে আমরা ও পয়েন্টের সাথে জুড়ে দেবো। এই পয়েন্টটাকে ওর সাথে জুড়ে দিলাম, নিচের পয়েন্টটাকে ওর সাথে জুড়ে দিলাম,
তার ফলে এই যে ক্ষেত্রফলটা সে বৃত্তের কেন্দ্রে কতটা কোণ তৈরি করলো সেটাকে আমরা বলতে পারি ওমেগা। এই যে ওমেগাটা এটাকেই রিপ্রেজেন্ট করা হয়, এটাকেই ভাষায় বলা হয় সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের যে রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা ওমেগা দিয়ে করি। তাহলে সলিড অ্যাঙ্গেল জিনিসটা বোঝা গেছে, এটাই সলিড অ্যাঙ্গেল, জাস্ট এটাই সলিড অ্যাঙ্গেল, আর কিছুই না। যে কোনো একটা তল কোনো একটা বিন্দুর সাপেক্ষে যতটা কোণ করে, কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো একটা তলকে রাখলে সেই তলটা সেই বিন্দুতে কতটা কোণ তৈরি করছে, সেই তলের দুটো এন্ডকে তুমি জাস্ট ওর সাথে জুড়ে দাও, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তো দেখো আগের বারের সাথে এই জিনিসটা জাস্ট ডিফারেন্স কোথায় না, আগের বার লেন্থ ছিল, এবার একটা এরিয়া চলে এসছে। আগের বার জাস্ট একটা দৈর্ঘ্য ছিল, এবার একটা ক্ষেত্রফল চলে এসছে। এবার তুমি যদি এই কাজটা করো, ফর্মুলায় আসতে চাও, তো দেখো এই যে স্ফিয়ারটা, সেই স্ফিয়ারটার একটা নিজস্ব ব্যাসার্ধ আছে, সামথিং কল্ড আর। আগের বারের মতো এই যে আর ব্যাসার্ধের একটা স্ফিয়ার, সেখান থেকে আমরা ডিএস নামক একটা সেকশনকে কেটে নিয়েছি। ঠিক আছে দাদা, তাহলে আমাদের বার করতে হবে যে ওমেগাটার মান কত, এই যে ওমেগা জিনিসটা তার মান কত। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা যে সেকশনটা নিয়েছি, আমরা যে এরিয়াটা নিয়েছি, সেই এরিয়াটা খুব ছোট হিসাবে আমরা কনসিডার করছি ডিএস। তাহলে এরিয়া যদি খুব ছোট হয়, এই এরিয়াটা যদি খুব ছোট হয়, তাহলে এই যে কোণটা তৈরি হবে, এই যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেটাও খুব ছোট হবে। তো আমরা এটাকে ওমেগা না বলে সামথিং ডি ওমেগা বলছি। ডি ওমেগা বলাটা বেশি যুক্তিযুক্ত। তো আমাদের বার করতে হবে দাদা যে এই ডি ওমেগার মানটা কত হয়। বলছে আগের বারের সাথে সিমিলারিটি রেখেই আমরা এই কাজটা করি। বলছে দেখো আগের বার কী করেছিলাম, আগের বার ডিথিটা বার করার জন্য আমরা ডিএলকে আর দিয়ে ভাগ করেছিলাম, লেন্থকে রেডিয়াস দিয়ে ভাগ করে দিয়েছিলাম। এবার তো লেন্থ নেই, এবার এরিয়া আছে। হ্যাঁ, তার মানে এবার উপরে বসবে এরিয়া, নিচে কি বসবে, নিচে কি আগের বারের মতো আর বসবে নাকি অন্য কিছু বসবে। বলছে ভালো করে দেখো, এই জিনিসগুলো তো এক একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অ্যাঙ্গেলের তো কোনো ডাইমেনশন হয় না। তাই ওপরে যদি লেন্থ থাকে নিচেও লেন্থ থাকবে, ওপরে যদি এরিয়া থাকে তাহলে নিচেও এরিয়া থাকবে, ওপরে যদি ভলিউম থাকে, আয়তন থাকে, তাহলে নিচেও আয়তন থাকবে, ওপরে যা থাকবে নিচেও তাই থাকবে। সেই জন্য আগের বার ওপরেও লেন্থ ছিল, নিচেও লেন্থ ছিল। এবারে ওপরে যদি এরিয়া থাকে ডিএস, নিচে তাহলে আর থাকলে হবে না, আর স্কোয়ার থাকতে হবে। দ্যাটস ওয়াই এই ফর্মুলাটা হয়ে যায় ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে সলিড অ্যাঙ্গেল মানে কি, সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে যে ক্ষেত্রফলটা আমরা ব্যবহার করছি তার এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার। কোনো একটা তলের ক্ষেত্রফলকে যদি আমরা ব্যাসার্ধের স্কোয়ার দিয়ে ভাগ করি তবে আমরা পেয়ে যাই আমাদের ডি ওমেগা, তবে আমরা পেয়ে যাই আমাদের সলিড অ্যাঙ্গেল। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশন। ঠিক আগের বার যেরকম ডি থিটা ইকুয়াল টু ডিএল বাই আর, ঠিক এখানে সেরকম ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। এই জন্য সিমিলারিটি রেখে আমি পড়ানোর চেষ্টা করছি, যাতে করে আগেরটা বুঝলে তুমি এটাও বুঝতে পারো। তাহলে এই জিনিসটার আলাদা করে কোনো ডেরিভেশন কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তুমি যে কোনো বই দেখে নাও, সে কোনো বইতেই কিন্তু তুমি সেই ডেরিভেশনটা পাবে না। আচ্ছা, তো এই যে জিনিসটা এটাকেই আমরা বলি সলিড অ্যাঙ্গেল। এই যে জিনিসটা এটাকেই আমরা বলি সলিড অ্যাঙ্গেল। সেজন্য না আমাদের একটু সিমিলারিটি করে পড়তে হয়, তাহলে এই টপিকটা অর্ধেক জনের ক্লিয়ারই না আর কি, যে জিনিসটা কী আফটার অল। এবার এই যে সলিড অ্যাঙ্গেলের মানটা আমরা পেলাম, যে সলিড অ্যাঙ্গেল মানে ডিএস বাই আর স্কোয়ার বা এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। বলছে এই ফর্মুলাটা কি সবসময় ঠিক, যে কোনো কন্ডিশনে ফর্মুলাটা কি ঠিক, মানে যে কোনো কন্ডিশনে ডি ওমেগা ইকুয়াল টু মানে কি ডিএস বাই আর স্কোয়ার? বলছে যে না, যে কোনো কন্ডিশনে ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার না। সেটা তখনই সম্ভব, ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার তখনই সম্ভব যখন আমাদের ডিএস ভেক্টর এবং আর ভেক্টর এরা দুজন প্যারালাল টু ইচ আদার। ভালো করে দেখো এই ছবিতে ডিএস ভেক্টর কোন দিকে? দাদা ডিএস আছে এই বরাবর, তাহলে ডিএস ভেক্টর এর সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, তাহলে ডিএস আছে এই বরাবর, তাহলে ডিএস ভেক্টরটা কাজ করবে কোন দিকে? বাইরের দিকে। এই হচ্ছে আমাদের ডিএস ভেক্টর, এরিয়া ভেক্টর। হ্যাঁ, আগেরটা দিতে বললাম। তুমি যদি চলে আসো রেডিয়াসে, বলছে দেখো রেডিয়াস মানে কি, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাই তো রেডিয়াস আর। তাহলে এক সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাই তো আর। তাহলে এই যে আর ভেক্টরটা, সেই আর ভেক্টরটা কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। তো ভালো করে দেখো এই যে আর ভেক্টরটা আর ডিএস ভেক্টরটা, রেডিয়াই ভেক্টরটা আর এরিয়া ভেক্টরটা, এরা দুজন দুজনের সাথে প্যারালাল। বলছে যখন এই আর ভেক্টরটা এরিয়া ভেক্টরের সাথে প্যারালাল হবে তখনই শুধুমাত্র ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার হবে। যদি আর ভেক্টর আর ডিএস ভেক্টর মানে এরিয়া ভেক্টর আর রেডিয়াই ভেক্টর এদের মধ্যে যদি কিছু একটা অ্যাঙ্গেল থাকে তবে কিন্তু আর
আমাদের ফর্মুলা ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার হবে না, তখন কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখো, ধরো তোমার লুপটা আগেরবার একদম এরকম সোজা ছিল, কোন প্লেনে ছিল, এই যে লুপটা এটা কোন প্লেনে ছিল, দেখো তুমি আগেরবার এই যে লুপটা তোমার এরকমভাবে ছিল, এরকমভাবে ছিল, এটা কোন প্লেন দেখে নাও না, বুঝতে পারলে আগের ছবিতে এই যে ওয়াইজেড প্লেন, আগেরবার তোমার লুপটা ছিল ওয়াইজেড প্লেনে, একদম পারফেক্ট ওয়াইজেড প্লেনে, যাতে করে এরিয়া ভেক্টর একদম এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে। কিন্তু যদি আমরা লুপটাকে সামান্য রোটেট করিয়ে রাখি, মানে আগেরবার লুপটা ছিল এরকম, এবার লুপটাকে যদি আমরা সামান্য একটু এরকম ডান দিকে বেঁকিয়ে দিই বা সামান্য আমরা একটু বাদিকে বেঁকিয়ে দিই, তখনই কিন্তু এরিয়া ভেক্টর আর রেডিয়াস ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। কিভাবে দেখে নিন, বলছে এই ধরো আমার এখনকার লুপটা, এই ধরো আমাদের এখনকার লুপটা, ঠিক আছে, এইখানে অ্যাজ ইউজুয়াল পয়েন্টটা রয়েছে ও, এবং সেই ও পয়েন্টে আমাদের এই ক্ষেত্রফলটার জন্য বার করতে হবে এরিয়া ভেক্টর। তাহলে এই যে এরিয়াটা সেটার নাম দাও ডিএস, হ্যাঁ এখনও তাই আছে ডিএস ক্ষেত্রফলটা। তো সেই ডিএস ক্ষেত্রফলের জন্য ও বিন্দুতে আমাদের বার করতে হবে সলিড অ্যাঙ্গেল। তো সলিড অ্যাঙ্গেল বার করার রাস্তা কি দাদা, একটাই, যে ডিএসের যে দুটো প্রান্তবিন্দু, ডিএসের যে দুটো কর্নার আছে সেই কর্নারকে তুমি জয়েন করে দাও ও পয়েন্টের সাথে, তাহলে সেন্টারে যতটা কোণ সে তৈরি করবে সেটাকেই আমরা বলি ডি ওমেগা। এই যে জিনিসটা এটাকেই আমরা বলি ডি ওমেগা। আমরা দেখতে চাইছি যে ডি ওমেগাটা এবারে ডিএস বাই আর স্কোয়ার হয় কিনা, নাকি আলাদা কিছু হয়। বলছে দেখো এই যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কিছু একটা সেম আর, ঠিক আছে। তো প্রথম তুমি আমাকে বলো যে ডিএস ভেক্টর কোন দিকে কাজ করছে, এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছে। তো এরিয়া যেভাবে থাকবে এরিয়া ভেক্টর তার সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে থাকবে। এরিয়া ভেক্টর কোন দিকে আছে, এরিয়াটা কোন দিকে আছে, এইভাবে দেখো এরিয়াটা সামান্য স্লাইড করা আছে এভাবে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করবে, এই বরাবর, এই বরাবর, তাহলে এরিয়া ভেক্টর কাজ করবে এই বরাবর, এরিয়া ভেক্টর কাজ করবে এই বরাবর, দেখো বুঝতে পারছো কিনা, এই হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর ডিএস ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি রেডিয়াস ভেক্টরটার কথা বলো, রেডিয়াস ভেক্টরটা কোন দিকে কাজ করছে না দাদা, এই সারফেসে এই পয়েন্টের সাথে যদি আমরা একটা স্ট্রেট লাইন জুড়ে দিই তাহলে এই হচ্ছে আমাদের রেডিয়াস ভেক্টর, এই হচ্ছে রেডিয়াস ভেক্টর। হ্যাঁ রেডিয়াস ভেক্টর তো হামেশা বাইরের দিকেই কাজ করে। তাহলে এখানে দেখো এই যে এরিয়া ভেক্টরটা সেটা এই ডাইরেকশানে রয়েছে, এই যে রেডিয়াস ভেক্টরটা সেটা এই ডাইরেকশানে রয়েছে। তাহলে এরিয়া ভেক্টর আর রেডিয়াস ভেক্টর প্যারালাল নেই আগের বারের মতো, এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একটা সার্টিন অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি ধরো থিটা, সেই যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা নাম দিচ্ছি থিটা। তাহলে এবারে এরিয়া ভেক্টর আর রেডিয়াস ভেক্টর প্যারালাল নেই আগের বারের মতো, এবার এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। প্রশ্নটা হচ্ছে তার জন্য সলিড অ্যাঙ্গেলে কি পরিবর্তন আসবে না আসবে না। বলছে সলিড অ্যাঙ্গেল মানে আমরা কি জানি, সলিড অ্যাঙ্গেল মানে আমরা জানি এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াস স্কোয়ার। এবার সমস্যাটা এখানে আমরা কোন এরিয়াটা নেব, কারণ দেখো এরিয়াটা এরকম একটা তেরছাভাবে রয়েছে, না তো এটা প্রপার এক্স অ্যাক্সিস বরাবর, না তো এটা প্রপার ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমরা এটাকে, আমরা এই যে ডিএসটা তাকে দেখো তো ভালো করে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি না, এই ডিএসটাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, হ্যাঁ ভাঙাই যেতে পারে। ডিএসটা এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে আছে, তাহলে ডিএসের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা হবে ডিএস কস থিটা, আর ডিএসের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা হবে ডিএস সাইন থিটা। আচ্ছা কোনটাকে আমরা কনসিডার করবো এরিয়া হিসাবে, ডিএসকে, ডিএস কস থিটাকে না ডিএস সাইন থিটাকে। বলছে ডি ওমেগা ইকুয়াল টু এরিয়া বাই আর স্কোয়ার। এই ফর্মুলায় এরিয়া বলতে আমরা সেই এরিয়াটাকেই কনসিডার করব যে এরিয়াটা কিনা রেডিয়াসের সাথে প্যারালাল, যে এরিয়াটা কিনা রেডিয়াসের সাথে প্যারালাল। ব্যাসার্ধ কোন দিকে ছিল আগের বার, বা এদিকে বাইরের দিকে, ডিএস ভেক্টর কোন দিকে ছিল বাইরের দিকে। দ্যাটস ওয়াই আমরা ফর্মুলাটা বানিয়েছিলাম এভাবে যে ডি ওমেগা ইকুয়াল টু এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার। তো এই ফর্মুলাটাতে এই যে এরিয়াটা, সেই এরিয়াটা বলতে কিন্তু আমরা বুঝি সেই এরিয়াটাকে যেটা রেডিয়াসের সাথে প্যারালাল আছে। এখানে রেডিয়াসের সাথে প্যারালাল কোনটা, ডিএস কস থিটা না ডিএস সাইন থিটা। আচ্ছা অবশ্যই ডিএস কস থিটা, দেখো ডিএস কস থিটাটাই তো আরেক দিকে আছে, ডিএস সাইন থিটাটা তো আরের সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে দ্যাটস ওয়াই আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি এরিয়ার পরিবর্তে সেটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ওমেগার ফর্মুলা। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তো জেনারেল ফর্মুলা এটা। তোমায় যদি বলে যে ভাই সলিড অ্যাঙ্গেলের জেনারেল ফর্মুলা কি,
তো সলিড অ্যাঙ্গেলের জেনারেল ফর্মুলা হচ্ছে ds cos থিটা বাই r স্কোয়ার। এবার তুমি যদি এই ফর্মুলায় থিটার মানটা 0 ডিগ্রি বসাও, এই ফর্মুলায় তুমি যদি থিটার মানটা 0 ডিগ্রি বসাও, তাহলে cos 0 মানে 1, তাহলে d ওমেগা ইকুয়াল টু ds বাই r স্কোয়ার, যেটা তুমি আগের বার দেখতে পেয়েছিলে। তার মানে যদি আমাদের রেডিয়াস ভেক্টর আর এরিয়া ভেক্টর আর রেডিয়াস ভেক্টর এদের মধ্যে যদি একটা সার্টিন অ্যাঙ্গেল থাকে থিটা, তবে আমরা ডি ওমেগা মানে সলিড অ্যাঙ্গেল মানে ব্যবহার করব ds cos থিটা বাই r স্কোয়ার। কিন্তু যদি আমাদের রেডিয়াস ভেক্টর আর এরিয়া ভেক্টর এরা দুজন প্যারালাল হয়ে যায়, দুজন সেম ডিরেকশনে থাকে, তবে আমরা সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা ব্যবহার করব সিম্পল এরিয়া বাই ব্যাসার্ধের স্কোয়ার, এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় টপিক আমাদের হয়ে গেল। 3 নম্বর টপিকে চলে আসো। ঠিক আছে, এই টপিকগুলো বড় টপিক, তাও আমি যতটা সম্ভব একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি, যদি অনেক টাইম হয়ে গেছে। 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি? এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। এই 3টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই। তো 3 নম্বর যে টপিক সেটার নামটা দাও ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। বলছে খুব সহজ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। বলছে যে ধরো তোমার কাছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো তোমার কাছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি দাদা? সুষম তড়িৎ ক্ষেত্র মানে অনেকগুলো তড়িৎ বলরেখা যখন সমান্তরালভাবে থাকে তখন তাকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র। অনেকগুলো তড়িৎ বলরেখা যখন সমান্তরালভাবে থাকে তখন তাকে আমরা বলি তড়িৎ বলরেখা, তখন তাকে আমরা বলি সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ধরো আমাদের কাছে এরকম 5খানা তড়িৎ বলরেখা আছে যারা কিনা পরস্পরের সাথে সমান্তরালভাবে রয়েছে, তার মানে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র যার প্রত্যেক পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান সমান ই করে। তার মধ্যে আমরা একটা লুপকে রেখেছি, এই যে এটা, তার মধ্যে আমরা একটা লুপকে রেখেছি, একটা রেক্ট্যাঙ্গুলার শেপের লুপকে রেখেছি। ভালো কথা। প্রশ্নটা তোমায় যদি আমি এবার করি যে ভাই এই লুপটার মধ্যে দিয়ে, এই যে লুপটা আমরা এঁকেছি, এই যে লুপটা আমরা এঁকেছি রেক্ট্যাঙ্গুলার লুপটা, তার মধ্যে দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে? এই যে লুপটা তার মধ্যে দিয়ে কতগুলো লাইন পাস করছে, কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে? তুমি গুনে গুনে বলবে যে এটা পাস করছে, এটা পাস করছে, এটা পাস করছে। তার মানে 3টে তড়িৎ বলরেখা এমন আছে যারা কিনা এই সারফেসটার মধ্যে দিয়ে পাস করছে। দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে এবার করব যে এই যে 3টে তড়িৎ বলরেখা পাস করছে এই সারফেসটার মধ্যে দিয়ে, সেই 3টে বলরেখা কি আমাদের এই তলটাকে লম্বভাবে ছেদ করছে? তুমি চেক করে দেখবে যে হ্যাঁ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে এই যে 3টে বলরেখা আছে সেই 3টে বলরেখা কিন্তু আমাদের সারফেসটাকে, আমাদের তলটাকে লম্বভাবে ছেদ করছে বা লম্বভাবে অতিক্রম করছে, পারপেন্ডিকুলারলি তার মধ্যে দিয়ে পাস করছে। বলছে এই যে 3 সংখ্যাটা, এটাকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। তার মানে তড়িৎ ফ্লাক্স মানে কি? তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে কোনো একটা তলের মধ্যে দিয়ে, কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে, কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে বা কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে, কতগুলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাস করছে পারপেন্ডিকুলারলি, সেটাকেই আমরা বলি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স মানে কি? কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা যারা কিনা সেই তলটাকে লম্বভাবে ছেদ করেছে। দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, the total number of electric lines of force passing through a surface perpendicularly is called electric flux. ফ্লাক্স মানে কিছুই না, একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে কতগুলো বলরেখা পাস করেছে। ধরো এই জিনিসটাই আমি তোমায় এরকম একটা ছবি দিয়ে দিলাম যে তলটা এভাবেই আছে কিন্তু বলরেখাগুলো এরকমভাবে রয়েছে, আরও 3টে বলরেখা ধরো রয়েছে যারা কিনা এরকমভাবে রয়েছে। তখন তুমি কি বলতে পারবে যে এই বলরেখার সংখ্যা 4? বলছে যে না, তার কারণ এবার কিন্তু বলরেখাগুলো আর তলের সাথে লম্ব না। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম কথা যে এই যে বলরেখাগুলো হবে, যেগুলোকে আমরা ফ্লাক্স হিসাবে কনসিডার করব বা ফ্লাক্সের আন্ডারে কনসিডার করব, তাদেরকে তলের সাথে লম্ব হতে হবে। তাহলে ফ্লাক্সের ডেফিনেশনটা কি? ফ্লাক্স জিনিসটা কি না, ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স passing through a surface perpendicularly, passing through a surface perpendicularly বা normally, normal মানেও পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে তো পারপেন্ডিকুলার।
তো সেটাকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স। ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হয় কোন চিহ্নের সাহায্যে? বলছে, বললাম না একটু আগে যে দুরকম ফ্লাক্স তুমি পড়বে, একটা ইলেকট্রিক ফ্লাক্স, একটা ম্যাগনেটিক ফ্লাক্স। তো দুটো ফ্লাক্সকেই আমরা একই চিহ্নের সাহায্যে রিপ্রেজেন্ট করি এবং সেটা হচ্ছে ফাই। ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হয় ফাই চিহ্নের সাহায্যে, ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হয় ফাই চিহ্নের সাহায্যে। এবার যেহেতু দুটো ফ্লাক্স, একটা তড়িৎ ফ্লাক্স, একটা চৌম্বক ফ্লাক্স, একটা ইলেকট্রিক ফ্লাক্স, একটা ম্যাগনেটিক ফ্লাক্স, তো ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি ফাই ই চিহ্নের সাহায্যে, আর ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি ফাই বি চিহ্নের সাহায্যে। তাই যখন যখন তোমাকে ইলেকট্রিক ফ্লাক্স ব্যবহার করতে হবে তুমি ফাই ই ব্যবহার করবে, যখন যখন তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ব্যবহার করতে হবে তুমি তখন ফাই বি ব্যবহার করবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে তো আমাদের এখন ডিসকাশন নেই, আমাদের এখন ডিসকাশনটা সবই ইলেকট্রিক ফ্লাক্সকে নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফ্লাক্স তার ফর্মুলা কি? ইলেকট্রিক ফ্লাক্স মানে আমরা বুঝেছি যে সোজা ভাষায় বলতে গেলে কোনো একটা তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা পাস করছে লম্বভাবে, তাকেই আমরা বলবো তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, যাকে আমরা ফাই ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার প্রশ্ন হচ্ছে যে এই ফাই ইর মানটা কত, এই ফাই ইর ম্যাগনিটিউড কত, সেটা আমরা কী করে পাবো? বলছে খুব ইজি। বলছে ধরো তোমায় আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে ফর্মুলাটা বানিয়ে দিচ্ছি। ধরো তোমার এই যে লুপটা, এই যে ক্লোজ লুপটা, এই ক্লোজ লুপটার মধ্যে দিয়ে কতগুলো বলরেখা পাস করছে এর সাথে অবিলম্বভাবে, সেটাকে আমরা বলছি ফ্লাক্স। ঠিক আছে, এবার ধরো আমি তোমায় বললাম যে ভাই আমরা না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে যে জিনিসটা, এই যে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে এঁকে রেখেছিলাম লুপটাকে, সেই প্রাবল্যটা আমরা সময়ের সাথে সাথে বাড়াচ্ছি। ইর মানটাকে আমরা ধরো গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, ইর মানটাকে আমরা ধরো গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি। আচ্ছা, তুমি এবার বলতে পারো যে ইর মানটাকে যদি বাড়ানো হয়, প্রশ্নটা হচ্ছে এটাই যে ইর মানটাকে যদি আমরা বাড়াই তাহলে ফাই ইর মান কমবে না বাড়বে? যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মান ক্রমশ বাড়াই, মানে ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা ক্রমশ স্ট্রং করি, তাহলে তড়িৎ ফ্লাক্স বাড়বে না কমবে? বলতে পারবে? বলছে বাড়বে। তার কারণ কি? বলছে তুমি তড়িৎ বলরেখার ক্লাস করলে দেখতে পেয়েছো যে তড়িৎ মানে জানো তুমি অলরেডি যে ধরো তোমার কাছে দুটো বলরেখা বা তিনটে বলরেখা খুব কাছাকাছি আছে, তিনটে বলরেখা ধরো খুব কাছাকাছি আছে, আবার উল্টো দিকে তিনটে বলরেখাই রয়েছে যারা কিনা খুব দূরে দূরে আছে। বলছে যে যখন বলরেখাগুলো খুব কাছাকাছি থাকে তখন সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি হয়। সিমিলারলি বলরেখাগুলো যদি খুব দূরে দূরে চলে যায়, বলরেখাগুলোর মধ্যে সেপারেশন যদি খুব বেশি হয়ে যায়, তখন বলরেখাগুলো উইক হয়ে যায়। তো আমরা এখানে ইর মানটাকে গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, বলছি ইলেকট্রিক ফিল্ডকে আমরা ক্রমশ স্ট্রং করছি। যত ইলেকট্রিক ফিল্ড স্ট্রং করব তত বলরেখাগুলো নিজের কাছের দিকে ঘেঁষে আসবে না, রাইট? তো আগের বার মাত্র তিনটে বলরেখা, 1 2 3, এই তিনটে বলরেখা সারফেসের মধ্যে দিয়ে গেছিল। যদি আমি বলরেখাকে স্ট্রং করি তাহলে হয়তো এই বলরেখাটাও এর মধ্যে দিয়ে যাবে, আরেকটু যদি স্ট্রং করি তাহলে হয়তো এই বলরেখাটাও এর মধ্যে দিয়ে যাবে, তাহলে ফ্লাক্সের সংখ্যা তখন বেরিয়ে হয়ে যাবে 5। এবং এই 5খানা বলরেখা নেই, অসংখ্য বলরেখা আছে। তাহলে যত আমরা ইন্টেন্সিটি বাড়াবো তত আমাদের এই ফ্লাক্সটা বাড়বে, যত আমরা ইন্টেন্সিটি বাড়াবো তত আমাদের এই ফ্লাক্সটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে। ঠিক আছে, তার মানে ফ্লাক্সের সাথে ইন্টেন্সিটির সম্পর্ক কীরকম দাদা? না, ফ্লাক্সটা ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি সমানুপাতিক। ঠিক আছে, তোমার এবার দ্বিতীয় কথা আমি বলছি এই যে লুপটা আমরা নিয়েছি সেই লুপের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, সেই লুপের একটা নির্দিষ্ট এরিয়া আছে। হ্যাঁ, অবশ্যই আছে। বলছি আমরা এবার এরিয়ার মানটাকে গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, অর্থাৎ লুপটাকে আমরা ক্রমশ বড় করছি। আচ্ছা, লুপটাকে যদি আমরা ক্রমশ বড় করি, তোমার কমন সেন্স কী বলে যে একটা ছোট লুপের মধ্যে দিয়ে যত বলরেখা ঢুকবে একটা বড় লুপের মধ্যে দিয়ে অনেক বেশি বলরেখা পাস করতে পারবে। তার মানে এরিয়া যত আমরা বাড়াবো ফ্লাক্সের সংখ্যা তত বাড়বে। তাহলে এরিয়া বাড়ানোর সাথে সাথেও এই যে ফ্লাক্স জিনিসটা সেটা বাড়বে। তার মানে আমরা বলতে পারি এই যে ফ্লাক্সটা সেটা এরিয়ার সাথেও ডাইরেক্টলি সমানুপাতিক, রাইট? এরিয়ার সাথেও ফ্লাক্সটা ডাইরেক্টলি সমানুপাতিক। তাহলে দুটো ইকুয়েশনকে যদি তুমি এক করো যে ফাই ই প্রপোর্শনাল টু ই আবার ফাই ই প্রপোর্শনাল টু এ, এই দুটো সমীকরণকে তুমি যদি এক করে লিখতে চাও তাহলে ফাই ই ইকুয়াল টু মানে ফাই ই প্রপোর্শনাল টু কী হবে? ই ইন্টু এ, ফাই ই প্রপোর্শনাল টু ই ইন্টু এ। তো তুমি যদি প্রপোর্শনাল চিহ্নটা তোলো তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টের মান হয় 1। তাহলে ফাই ই ইকুয়াল টু ই ইন্টু এ, এই সমানুপাতিক চিহ্নটা তুললে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টের মানটা আমরা ধরে নিই 1। তাহলে ফাই ই ইকুয়াল টু ই ইন্টু এ। তার মানে ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা এটাই যে ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু এরিয়া।
ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। এবার বলছে সবসময় কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু এরিয়া হবে, মানে ই ইন্টু এ হবে? বলছে যে না, ধরো তোমার ছবিটা এরকম আছে, ধরো লুপটা একই রকম রয়েছে, ইর ডাইরেকশনটাকে আমরা পাল্টে দিচ্ছি। লুপটা একই রকম রয়েছে, আমরা শুধু ইর ডাইরেকশনটাকে পাল্টে দিচ্ছি, এটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর তার মধ্যে ঠিক আগের বারের মতো যেরকম লুপটা সোজা দাঁড়িয়েছিল, লুপটা এবারও সোজা দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লুপের এরিয়া, নাম দিচ্ছি আমরা সেটাকে এই। বলছে ভালো করে দেখো তো, এবারে যদি তোমাকে কেউ ফ্লাক্স জিজ্ঞেস করে যে ভাই এবারে ফ্লাক্স কত, ফাই ই কত, তো তুমি এখন অবধি যা শিখেছো তাতে ফ্লাক্স মানে কি ই ইন্টু এ, ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। কিন্তু এখানে যদি আমরা এ ইন্টু এ বসাই তাহলে কিন্তু ফ্লাক্সের ডেফিনেশন ভুল হয়ে যাবে। তার কারণ ফ্লাক্স মানে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু আ সারফেস পারপেন্ডিকুলারলি। সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি যতগুলো লাইন অফ ফোর্স পাস করে সেটাকে আমরা বলি ফ্লাক্স। তাহলে এখানে এই যে চারটে বলরেখা তারা কিন্তু তলের সাথে পারপেন্ডিকুলার না। এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো কিন্তু 90 ডিগ্রি না, এগুলো 90-র থেকে অনেক বেশি, এগুলো 90-র থেকে অনেক বেশি, কারণ স্থূলকোণ তো এগুলো। তার মানে একটা বলরেখাও এই তলকে লম্বভাবে ছেদ করেনি, কিন্তু আমার তো লাগবে সেই বলরেখাগুলো যেগুলো লম্বভাবে ছেদ করেছে। তাহলে আমি কি করব? বলছে তাহলে আমি এই যে ইটা, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, এই যে এই জিনিসটা তাকে দুটো উপাংশে ভাঙতে পারি। বলছে দেখো ইটা এরকম একটা ডিরেকশনে কাজ করছে, আরবিট্রারি ডিরেকশনে। তো আমি যদি ইটাকে দুটো উপাংশে ভেঙে নিই, তাহলে এই একটা উপাংশ হরাইজন্টাল কম্পোনেন্ট, এই একটা উপাংশ ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক? আচ্ছা, বলছে আচ্ছা এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছে? এই ছবিতে এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করছে? না এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, তো এরিয়াটা রয়েছে এরকমভাবে, তাহলে এরিয়া ভেক্টরও কাজ করছে বাইরের দিকে। তাহলে এরিয়া ভেক্টর যেটা সেটা কাজ করছে বাইরের দিকে। আচ্ছা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে এরিয়া ভেক্টর আর ই ভেক্টর এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে না? হ্যাঁ, এরিয়া ভেক্টর আর ই ভেক্টর এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিচ্ছি থিটা। এরিয়া ভেক্টর কাজ করছে এই বরাবর সোজা, ই কাজ করছে এই বরাবর, তাহলে এরিয়া ভেক্টর আর ইন্টেন্সিটি এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। তাহলে এই যে ই ভেক্টরটা তাকে আমরা দুটো উপাংশে ভাঙতে পারি, এর যে হরাইজন্টাল উপাংশটা সেটা হবে ই কস থিটা, এর যে পারপেন্ডিকুলার উপাংশটা সেটা হবে ই সাইন থিটা। আমরা কোন ইন্টেন্সিটিটাকে কনসিডার করব, ই কস থিটা না ই সাইন থিটা? বলছি ই কস থিটা, তার কারণ ই কস থিটা যে ইন্টেন্সিটিটা সেটাই তো আমাদের এই তলটাকে লম্বভাবে ছেদ করেছে। হ্যাঁ, লুপটা ছিল আমার এরকমভাবে, ইন্টেন্সিটিটাকে তো হতে হবে এইভাবে, ইন্টেন্সিটি মানেই তো বলরেখা। জানো তো বলরেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে সেটাই তো ইন্টেন্সিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটি হিসাবে আমরা কোন ইন্টেন্সিটিকে কনসিডার করব, ই সাইন থিটা না ই কস থিটা? ই কস থিটা, তার কারণ ই কস থিটাটাই এই লুপটাকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে ফ্লাক্সের ফর্মুলা, হ্যাঁ ঠিক, ফ্লাক্সের ফর্মুলা এমনিতে হয় ই ইন্টু এ, ফ্লাক্সের ফর্মুলা এমনিতে হয় ইন্টেন্সিটি ইন্টু এরিয়া, কিন্তু এখানে যে ইন্টেন্সিটিটা সেটা ই না, সেটা ই কস থিটা। তাহলে ই কস থিটা ইন্টু এ, তাহলে ফাই ই ইকুয়াল টু ই এ কস থিটা। এটা হচ্ছে একটা ফ্লাক্সের জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে একটা তড়িৎ ফ্লাক্সের জেনারেল ফর্মুলা, যে ফাই ই ইকুয়াল টু ই এ কস থিটা, ফাই ই ইকুয়াল টু ই এ কস থিটা। এবার তুমি যদি এখানে থিটার মান 0 ডিগ্রি বসাও তাহলে দেখো ফ্লাক্স ইকুয়াল টু ই ইন্টু এ। তুমি যদি এখানে থিটার মান 90 ডিগ্রি বসাও তাহলে দেখো ফাই ইকুয়াল টু ই ইন্টু এ ইন্টু কস 90 মানে 0, তাহলে ফ্লাক্স ইকুয়াল টু 0। তো এইভাবে জিনিসটা কাজ করছে, বোঝা গেছে আশা করি? আচ্ছা, এবার ফ্লাক্সের ফর্মুলা তাহলে আমরা দেখলাম যে অতএব ফাই ই ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স মানে আমরা দেখলাম ফাই ই ইকুয়াল টু ই এ কস থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই যে ই জিনিসটা, ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সে একটা ভেক্টর কোয়ান্টিটি। এই যে এ জিনিসটা এরিয়া ভেক্টর, সে একটা ভেক্টর কোয়ান্টিটি। হ্যাঁ, আবার এই যে ই ভেক্টর আর এ ভেক্টর এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা থিটা। মানে এই যে ছবিটাকে যদি আমরা একটু এভাবে আঁকি আলাদা করে, যে এরিয়া ভেক্টর কাজ করছিল এভাবে, ইন্টেন্সিটি কাজ করছিল এভাবে, তো এই যে ইন্টেন্সিটি আর এরিয়া ভেক্টর এদের মাঝখানের যে কোণটা সেটা ছিল থিটা। তো তুমি জানো যে এ আর বি যদি দুটো ভেক্টর থাকে এবং এ আর বির মাঝখানের কোণটা যদি হয় থিটা,
তাহলে এ ডট বি দুটো ভেক্টরের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে এ ডট বি মানে কি হয় এ বি কস থিটা। তাহলে এখানে এই যে ই এ কস থিটা এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, ই ডট এ লেখা যেতেই পারে। তাহলে ফাই ই ইকুয়াল টু ই ডট এ, তার মানে তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু ই ডট এ, তড়িৎ প্রাবল্য ডট এরিয়া ভেক্টর। তার মানে ই কে যদি আমরা এর সাথে ডট করে দিই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে যদি আমরা এরিয়ার সাথে ডট করে দিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তো এই ফর্মুলাটা কিন্তু খুব জরুরি, এই ফর্মুলাটা তোমায় মাথায় রাখতে হবে। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কি এলো ই ডট এ বা ই এ কস থিটা, ই ডট এ অথবা ই এ কস থিটা। ভালো কথা। এবার এই ফর্মুলাটাও কি আমরা সবসময় ব্যবহার করতে পারি? এই ফর্মুলাটা সবসময় কি ব্যবহার করা যেতে পারে? বুঝেছি না, এই ফর্মুলাটা তখন ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র যখন কিনা আমাদের ইটা, এই যে ই জিনিসটা, সেই ইটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তার কারণ তুমি দেখো না, ই ডট একে ভাঙলেই তুমি ই এ কস থিটা পেয়ে যাবে। তো সেখানে ইর তো একটা পার্টিকুলার মান লাগবে রে বাবা, একটা মান লাগবে, 10, 20, 100, 1000, 2000, 50,000, একটা ইর মান লাগবে, কনস্ট্যান্ট সংখ্যা লাগবে। যদি এটা ভেরিয়েবল হয়ে যায় তখন তো আর ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না। যদি জিনিসটা ভেরিয়েবল হয়ে যায় তখন তো আর ফর্মুলাটা লাগবে না। তাহলে এই ফর্মুলাটা তখন অ্যাপ্লিকেবল যখন কিনা আমাদের ইটা কনস্ট্যান্ট। তাহলে দাদা এটা যদি ভেরিয়েবল হয় তখন কি হবে? চলে আসো। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার জন্য ফ্লাক্সের ফর্মুলা ফাই ইকুয়াল টু ই ডট এ বা ই এ কস থিটা। কিন্তু কি হবে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট না হয়ে ভেরিয়েবল হয়ে যায়, অর্থাৎ ইটা যদি ক্রমশ ভ্যারি করতে শুরু করে, তখন আমরা ফ্লাক্সের ফর্মুলা কি বসাবো? তখনও কি এ ইন্টু এ হবে? বলছি না, তখন এ ইন্টু এ হবে না। তার কারণটা কি? তুমি যদি দেখো যে এটা যখন ভ্যারি করছে, এটা যদি ভেরিয়েবল হয়ে যায়, তাহলে তুমি ই ইন্টু এ ইন্টু কস থিটা এই ফর্মুলায় তো ইর মানটাই বসাতে পারবে না, বা ইর মানটা বসালে কোনো রেজাল্ট তার থেকে আসবে না। তাহলে আমরা ফ্লাক্সের ফর্মুলায় যাব কি করে? না, তাহলে যখন এটা কিনা ভেরিয়েবল তখন ফ্লাক্স বার করার জন্য আমরা কি করি না, দেখো আগের ছবিটা থেকেই আমরা বুঝতে পারবো যে এই যে বড় যে এরিয়াটা আমরা নিয়েছিলাম ক্ষেত্রফলটা এ, এবং সেটাকে রেখেছিলাম একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যার নাম ই। এবার আমাদের কাছে যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা আর ইউনিফর্ম নেই, সেটা নন ইউনিফর্ম হয়ে গেছে। তার কারণ এটা ভেরিয়েবল যখনই হবে তো এটা আস্তে আস্তে ভ্যারি করবে, কখনো 10, কখনো 20, কখনো 30, কখনো 40, এরকমভাবে এটা ভ্যারি করবে। তো এটা যখন ভ্যারি করবে তখন কিন্তু আমাদের সেটা আর ইউনিফর্ম নয়, বরং সেটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে চলে যাবে। এবার নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি যায় তাহলে তখন আমরা ফ্লাক্স একবারে ই ইন্টু এ বসাতে পারি না, তার কারণ ইর তো কোনো পার্টিকুলার মানই জানি না, এটা তো ক্রমশ ভ্যারি করছে। তাহলে তখন আমরা কি করে করি কাজটা? না, তখন আমরা এই বড় এরিয়াটার মধ্যে, এই যে বড় এরিয়াটা যার ক্ষেত্রফল কিনা এই, তার মধ্যে একটা ছোট্ট এলিমেন্টারি সেকশন কনসিডার করি। এই বড় এরিয়াটার মধ্যে একটা ছোট্ট সেকশন কনসিডার করি যার ক্ষেত্রফল সামথিং ডিএ, কিছু একটা ডিএ। এ মানে বড় এরিয়া, ডিএ মানে খুব স্মল একটা এরিয়া, এলিমেন্টারি একটা এরিয়া। তো আমরা সেই ডিএ নামক ক্ষেত্রফলটা কনসিডার করি এবং সেই ডিএর মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে সেটাকে আমরা নাম দিচ্ছি ধরো সামথিং কল্ড ই। তাহলে আমরা এভাবে বলতে পারি জিনিসটাকে, ছবিটা যদি একটু আঁকার চেষ্টা করি আমরা, তাহলে এই হচ্ছে আমাদের একটা ছোট্ট এলিমেন্টারি সেকশন বা এলিমেন্টারি এরিয়া যার নাম হচ্ছে ডিএ, এবং সেই ডিএর মধ্যে দিয়ে যে জিনিসটা যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যাচ্ছে, তার নাম হচ্ছে ই। আচ্ছা, ইটা কাজ করছে এই বরাবর, ডিএটা কাজ করছে এই বরাবর। দেখো ভালো করে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে একটা সার্টেন অ্যাঙ্গেল করে। আর এরিয়া ভেক্টর কোন দিকে আছে দাদা? না, এরিয়া ভেক্টর আছে এরিয়ার সাথে পারপেন্ডিকুলার। এই হচ্ছে আমাদের ডিএ ভেক্টর, এই হচ্ছে আমাদের ই ভেক্টর। তাহলে মাঝখানে কিছু একটা অ্যাঙ্গেল আছে সামথিং কল্ড থিটা। তাহলে এই ডিএ যে এলিমেন্টারি এরিয়াটা, তার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স জেনারেট করছে, এই ডিএ এরিয়াটার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে, সেটাকে আমরা নাম দিচ্ছি ধরো ডিফাই। ডিফাই বলতে খুব স্মল একটা ফ্লাক্স যেটা পাস করছে ডিএ এলিমেন্টারি সেকশনটার মধ্যে দিয়ে। তো ডিফাই মানে কি হবে? বলছে ফ্লাক্সের ফর্মুলা আমরা একটু আগে কি দেখলাম, ই ডট এ। তাহলে এখানে ই বলতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে ই ডট এরিয়ার পরিবর্তে এ নয় বরং ডিএ। তাহলে ই ডট ডিএ, এটা হচ্ছে আমাদের ডিফাই, খুব ছোট ফ্লাক্সটা। তো আমাদের যদি টোটাল ফ্লাক্স বার করতে হয় ফাই, তাহলে আমরা কি করব, এই যে ডিফাই জিনিসটা এটাকে আমরা ইন্টিগ্রেট করে দেব। তাহলে ইন্টিগ্রেশন অফ
ই ডট ডিএ, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এটাই হচ্ছে আমাদের ফ্লাক্সের ফর্মুলা, যে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এবার এই ফর্মুলাটাকে আমরা একটু আলাদা করে রাখি, কারণ এই ফর্মুলাটা দিয়ে আমাদের সব কাজ হবে। ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এবার এই যে ইন্টিগ্রেশনটা আমরা করছি, সেই ইন্টিগ্রেশনটা কোন তলের সাপেক্ষে করছি, কোন এরিয়াতে করছি, মানে এটা কি কোনো এরিয়ার সাপেক্ষে ইন্টিগ্রেশন, নাকি এটা লাইনের সাপেক্ষে ইন্টিগ্রেশন, না কিসের সাপেক্ষে? না, বলছে দেখো ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের এরিয়ার জন্য, যে আমরা একটা ক্লোজ এরিয়াতে ইন্টিগ্রেট করছি এবং সেটাকে যখন আমরা বড় করছি, টোটাল ফ্লাক্স বার করছি ডিফাই, তো সেই ডিফাইটাও কিন্তু বা ফাইটাও কিন্তু সেটাও একটা কিন্তু বড় এরিয়ার জন্য হচ্ছে। তাই এই যে ইন্টিগ্রেশনগুলো, সেই ইন্টিগ্রেশনগুলো সব হচ্ছে ক্লোজ সারফেসের জন্য, একটা বদ্ধ তলের জন্য। তো যখনই বদ্ধ তলের জন্য ইন্টিগ্রেশন হয়, সেটাকে আমরা ওপেন ইন্টিগ্রেশন না দেখিয়ে এরকম একটা গোল করে দিই। এই গোল চিহ্নটার অর্থ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন। এই গোল চিহ্নটার অর্থ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দু রকমের হয়, একটা হয় এরকম ওপেন ইন্টিগ্রেশন, একটা হয় এরকম ক্লোজড ইন্টিগ্রেশন। এটা ওপেন সারফেস ইন্টিগ্রেশন বা দিকেরটা, যেটা নর্মাল ইন্টিগ্রেশন আকারে দেখতে হয়, ম্যাথমেটিক্সে যেটা করে এসছো। আর একটা হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, এই ডান দিকেরটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। তো আমরা এখানে এই ফর্মুলাটা ব্যবহার করি, তার কারণ আমরা এখানে একটা ক্লোজ সারফেস নিয়ে কাজ করছি। যেহেতু আমরা এখানে ক্লোজ সারফেস নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই আমরা ব্যবহার করি ফাই ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। এই ফর্মুলাটা আমাদের কিন্তু খুব জরুরি। তার মানে যখনই ওরা আমাদের এবার ইলেকট্রিক ফ্লাক্স জিজ্ঞেস করবে, তো ইলেকট্রিক ফ্লাক্স মানে ফাই ই ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএ। ফাই ই মানে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএ। ভালো কথা। এবার একটা জিনিস খেয়াল করো, কিছু কোয়েশ্চেন আছে এখান থেকে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এই ফ্লাক্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে দাদা, এই যে ফ্লাক্স, সে কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি? এই যে ইলেকট্রিক ফ্লাক্স নামক জিনিসটা আছে ফাই ই, যার মান কিনা হয় ইন্টিগ্রেশন অফ ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ। অর্থাৎ যদি আমরা ইলেকট্রিক ফিল্ডকে এরিয়ার সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিই, ই ডট ডিএ তার ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ, এই জিনিসটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এবার এই ফাই ই জিনিসটা, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? কি করে পাবো আমরা? বলছি তুমি জানো এটা, ধরো দুটো ভেক্টর আছে এ আর বি, সেই দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট হয়, দুটো ভেক্টর আছে এ আর বি, তাদের মধ্যে যদি ডট প্রোডাক্ট হয়, তখন সেটা অলওয়েজ হয় একটা স্কেলার কোয়ান্টিটি। সিমিলারলি ধরো তোমার কাছে দুটো ভেক্টর আছে এ আর বি, এবং এ আর বির মধ্যে ডট প্রোডাক্ট না হয়ে যদি ক্রস প্রোডাক্ট হয়, তখন সেটা হয় একটা ভেক্টর কোয়ান্টিটি। সিম্পল ভাষায় বলতে গেলে, দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট হয়, তখন 3 নম্বর কোয়ান্টিটিটা একটা স্কেলার হয়। যদি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হয়, তাহলে 3 নম্বর কোয়ান্টিটি একটা ভেক্টর হয়। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর এরিয়া ভেক্টর, এই দুটোই তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এদের দুজনের মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে। তার ফলে এই যে কোয়ান্টিটি ফাই ই জিনিসটা, সেটা একটা স্কেলার রাশি। এই যে ফাই ই জিনিসটা, সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, রাইট? পরীক্ষাতে কিন্তু খুব আসে যে তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি না ভেক্টর রাশি। উত্তর হচ্ছে স্কেলার রাশি। যদি জিজ্ঞেস করে কেন, তার কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর ক্ষেত্র ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্টের, দুটো জিনিসের ডট প্রোডাক্ট হামেশা স্কেলার কোয়ান্টিটি হয়। দ্যাটস ওয়াই ইলেকট্রিক ফ্লাক্স একটা স্কেলার রাশি। ক্লিয়ার? ওকে। দ্বিতীয় প্রশ্ন, যে স্যার এই যে ইলেকট্রিক ফ্লাক্স আমরা পেলাম ফাই ই, তার ইউনিট কি হবে? এই যে ফ্লাক্স জিনিসটা আমরা পেলাম ফাই ই, তার একক কি হবে? তো একক বলতে আমরা মূলত এসআইটাকেই বুঝি, যদিও সিজিএস ইউনিটও তার আছে। তো প্রথম যদি এসআইতে বলো, তো বলছে ফ্লাক্সের ফর্মুলা কি? এমনিতে ফ্লাক্স মানে কি? আফটার অল এই ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএফএ তো অনেক পরের কথা, এগুলো তো ম্যাথমেটিক্যাল ফর্ম। তোমায় যদি একদম বেসিকটা জিজ্ঞেস করে যে ভাই ফ্লাক্স মানে কি, তো ফ্লাক্স মানে তুমি একটু আগে দেখতে পেলে যে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে ই ইন্টু এ। হ্যাঁ, আফটার অল ফ্লাক্স মানে তো এখনও এটাই, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে আমরা যখন ইউনিট বার করব, ডাইমেনশন বার করব, তখন এই ফর্মুলাটাকে ব্যবহার করব, সহজটাকে। তাহলে ফাই ই ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই এ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কী হয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, জানো?
এরিয়ার একক কত হয়? মিটার স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের এসআই ইউনিট। তুমি যদি সিজিএস ইউনিটে আসো, যে সিজিএস পদ্ধতিতে কোন এককের সাহায্যে কে প্রকাশ করা হয়? না সিজিএস পদ্ধতিতে ফাই ই মানে ই ইন্টু এ। ইর একক কী হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। বলো ই মানে কি? এফ বাই কিউ। জানো তো এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। জানো তো এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ। তাহলে ফোর্সকে চার্জ দিয়ে ভাগ করলে ই আসে। তাহলে ফোর্স কত এখানে? ফোর্সের সিজিএস একক কি? ডাইন। চার্জের সিজিএস একক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব ইন্টু এরিয়া। এরিয়া মানে সিজিএসে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ টু দি পাওয়ার -1। ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইএসইউ টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের কি দাদা? এটা হচ্ছে আমাদের সিজিএস একক কার? তড়িৎ ফ্লাক্সের। তুমি যদি চলে আসো 3 নম্বর কোয়েশ্চেনে, যে এই ফ্লাক্সের ডাইমেনশন কি হবে, এটাও পরীক্ষাতে খুব আসে, যে তড়িৎ ফ্লাক্সের ডাইমেনশন কি, তড়িৎ ফ্লাক্সের মাত্রীয় সংকেত কি। তো খুব ইজি জিনিসটা, বলছে ফ্লাক্সের ডাইমেনশন মানে কি? ফ্লাক্স মানে কি? ই ইন্টু এ। তাহলে ফ্লাক্সের ডাইমেনশন মানে কি হবে? ইর ডাইমেনশন ইন্টু এর ডাইমেনশন। তাহলে ইর ডাইমেনশন কত হয় বলো দেখি? ইর ডাইমেনশন কত হয়? বলছে ই মানে কি? এফ বাই কিউ। এই তো একটু আগে দেখলাম। তাহলে ইর ডাইমেনশন মানে কি হবে? এফ এর ডাইমেনশন বাই কিউর ডাইমেনশন ইন্টু এরিয়ার ডাইমেনশন। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন কত হয় জানো? এটা নিশ্চয়ই বলার দরকার নেই, এম এল টি টু দি পাওয়ার -2। চার্জের ডাইমেনশন কত হয়? আইটি। এরিয়ার ডাইমেনশন কত হয়? এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার ইন্টু এল মানে এম এল কিউব। টি টু দি পাওয়ার -2 উপরে, টি নিচে, তাহলে টিটা উপরে উঠলে টি টু দি পাওয়ার -1 মানে টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে ফাই ই ইকুয়াল টু এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা। এই হচ্ছে আমাদের ফ্লাক্স সংক্রান্ত সমস্ত জিনিস। এবং আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আজকে আমরা কী কী জিনিস পড়লাম একবার দেখে নাও, সামারি করে একবার জিনিসগুলো দেখে নাও। প্রথম আমরা পড়লাম যে গস থিওরেম। যে গস থিওরেমটা পড়তে গেলে আমাদের 3টে ইম্পর্টেন্ট টপিক লাগে, 3টে ইম্পর্টেন্ট জিনিস আমাদের আগে থেকে জানতে হয়। প্রথমটা ছিল আমাদের এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। দ্বিতীয়টা ছিল আমাদের সলিড অ্যাঙ্গেল বা যেটাকে বাংলায় ঘনকোণ বলে। আর 3 নম্বর ছিল ইলেকট্রিক ফ্লাক্স। এরিয়া ভেক্টর মানে কি ছিল ছোট করে যদি আমরা সামারি করি, যে এরিয়া ভেক্টর মানে কিছুই না। এরিয়া ভেক্টর মানে হচ্ছে এরিয়ার মানটা ইনটু ইউনিট ভেক্টর। এরিয়ার মানটা ইনটু ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা কোন দিকে যাবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, না কোন দিকে যাবে? কি করে বুঝবো সেটা? না আমাদের তলটা, আমাদের লুপটা, আমাদের এরিয়াটা যে তলে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার। তোমার লুপটা যদি থাকে এক্স ওয়াই প্লেনে, এরিয়া ভেক্টর কাজ করবে জেড অ্যাক্সিস বরাবর। তোমার লুপটা যদি থাকে ওয়াই জেড প্লেনে, এরিয়া ভেক্টর কাজ করবে এক্স অ্যাক্সিস বরাবর। তোমার লুপটা যদি থাকে এক্স জেড প্লেনে, এরিয়া ভেক্টর কাজ করবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তুমি যদি চলে আসো সলিড অ্যাঙ্গেল জিনিসটা, ঘনকোণ কি? তো ঘনকোণ মানে কি? না ঘনকোণ মানে হচ্ছে সেই কোণ যে কোণটা একটা তল, একটা সারফেস তৈরি করে কোনো একটা পার্টিকুলার ফিক্সড পয়েন্টে। তো আমাদের কাছে একটা ডিএস এরিয়াওয়ালা একটা সারফেস ছিল, সে ও পয়েন্টে কতটা কোণ তৈরি করছে? না ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা। যে সলিড অ্যাঙ্গেল মানে কি? এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। যদি আমরা এরিয়াকে, এলিমেন্টারি এরিয়াকে রেডিয়াসের স্কোয়ার দিয়ে, ব্যাসার্ধের স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তবে আমরা পেয়ে যাই আমাদের সলিড অ্যাঙ্গেল। কখন? সবসময় কি ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার ফর্মুলাটা ঠিক? বলছে যে না, একটা পার্টিকুলার কন্ডিশনে ঠিক। কখন? না যখন আর আর ডিএস দুজনের সাথে প্যারালাল। রেডিয়াস ভেক্টর আর এরিয়া ভেক্টর প্যারালাল হলে তবে আমরা বলতে পারি ডি ওমেগা মানে ডিএস বাই আর স্কোয়ার। যদি প্যারালাল না হয়, যদি তাদের মাঝখানে একটা সার্টেন অ্যাঙ্গেল থাকে, জাস্ট লাইক এই ছবিতে, তাহলে তখন ডি ওমেগার ফর্মুলাটা হয় ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ডিএস ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। ভালো কথা। চলে আসো তুমি ইলেকট্রিক ফ্লাক্সে। ইলেকট্রিক ফ্লাক্স মানে কি? এটা কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে অভিলম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা। কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারলি কতগুলো তড়িৎ বলরেখা পাস করেছে, সেটাকে আমরা বলি ইলেকট্রিক ফ্লাক্স। দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু আ সারফেস পারপেন্ডিকুলারলি অর নর্মালি। তো ফ্লাক্সের ফর্মুলা আমরা কি দেখলাম ইনিশিয়ালি? না ফ্লাক্স মানে হয় ই ইন্টু এ, এবং ফ্লাক্স মানে এটাই জেনারেলি। এবার ফর্মুলাগুলোকে আমরা আলাদা আলাদা করি।
বলছে ই ইন্টু এ আমরা তখন ব্যবহার করব যখন ই আর এ সেম ডিরেকশান থাকবে। ভালো করে লক্ষ্য করো, এই ছবিতে ইটা কাজ করছিল এই বরাবর, এরিয়াটাও কাজ করছে ওয়াই জেড প্লেনে, তাহলে এরিয়া ভেক্টরটাও কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ই ভেক্টর আর এ ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই ফ্লাক্সের ফর্মুলাটা ইনিশিয়ালি এসছে ই এ কস থিটা। তুমি যদি চলে আসো একটা সার্টেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে ভাই সব সময় এত সুন্দর না হয়ে একটা অ্যাঙ্গেলেও থাকতে পারে, তখন ফ্লাক্সের ফর্মুলা আমরা দেখলাম যে ই ইন্টু এ না, বড় ই এ কস থিটা। ই এ কস থিটাকে আমরা লিখতে পারি ই ডট এ, তাহলে ফ্লাক্স ফাই ই ইকুয়াল টু ই ডট এ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডট এরিয়া ভেক্টর যদি আমরা করি ফ্লাক্স পেয়ে যাব। যদি এটা কনস্ট্যান্ট না হয়ে ভেরিয়েবল হয় তখন ফাই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডি এ। ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডি, এবং ইন্টিগ্রেশনটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন হবে, কারণ এই যে ইন্টিগ্রেশনগুলো আমরা করছি এগুলো সব আমরা বদ্ধ তলের জন্য করছি। তার কারণ এগুলো আমরা পড়ছি গস থিওরেমটা পড়ার জন্য। গস থিওরেমটা দাঁড়িয়ে আছে পুরো বদ্ধ তলের উপর, গস থিওরেমটা পুরোপুরি দাঁড়িয়ে আছে বদ্ধ তলের উপর, ক্লোজ সারফেসের উপর। ওপেন সারফেসে হয় না গস থিওরেম, সব কিছুর জন্য একটা ক্লোজ সারফেস লাগে, তো সেই জন্য আমরা এখানে ক্লোজ সারফেসটাকে প্রেফারেন্স দিচ্ছি। নেক্সট কিছু শর্ট কোয়েশ্চেন আসে যে ইলেকট্রিক ফ্লাক্স স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। ইলেকট্রিক ফ্লাক্সের এসআই একক এটা, সিজিএস একক এটা, ইলেকট্রিক ফ্লাক্সের ডাইমেনশনাল ফর্মুলা এটা। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা এরিয়া ভেক্টর, সলিড অ্যাঙ্গেল এবং ইলেকট্রিক ফ্লাক্স এই তিনটে টপিক নিয়ে ডিটেইলি ডিসকাশন করলাম। এর পরের দিনের ক্লাসে আমরা শুরু করব, বা পরের দিনের ক্লাসে আমরা কভার করব আমাদের গস থিওরেম। আজকে টাইম থাকলে হয়ে যেত, কিন্তু আর টাইম নেই, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এর পরের দিন আমরা করব গস থিওরেম। তো আজকের মতো টাটা।